بسم الله الرحمن الرحيم আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইংরেজি ভাষা শিক্ষা কোর্সের চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুফাজ্জল হোসেন। আজকের পর্বে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করব, ইংরেজি বাক্য তৈরির সেন্টেন্স তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ভার্ব এবং সেন্টেন্সের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা আগে জেনেছিলাম কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। যেমন যদি বলি আমার এই একটি শব্দ, এটা সেন্টেন্স নয়। কিন্তু যদি বলি আমার একটি কলম আছে, এটা আমার একটা ভাব প্রকাশ করেছে, মনের ভাব প্রকাশ করেছে, সুতরাং এটি একটি সেন্টেন্স। আমরা গত ক্লাসে শিখেছিলাম বা গত পর্বগুলোতে শিখেছিলাম যে ওয়ার্ডের কাজ হচ্ছে অর্থ প্রকাশ করা অথবা অর্থ প্রকাশে সাহায্য করা। কোনো বাক্যে যদি আমরা কোনো ওয়ার্ড দেখি তাহলে ধরে নেব এটা কোনো অর্থ প্রকাশ করবে অথবা এটি অর্থ প্রকাশে সহায়তা করবে। ঠিক এরকমই সেন্টেন্সের কাজ হচ্ছে মনের ভাব প্রকাশ করা। মুখস্থ রাখুন ভালোভাবে, সেন্টেন্সের কাজ হচ্ছে মনের ভাব প্রকাশ করা। সেন্টেন্সের আর কোনো কাজ নেই, সেন্টেন্সের একটা মাত্র কাজ, সেটা হচ্ছে সে মানুষের মনের ভাব প্রকাশ করবে, পুরোপুরি প্রকাশ করবে। মানুষের মনে সবসময় একরকমের ভাব থাকে না, কখনো আবেগের ভাব আসে, কখনো প্রশ্ন করার ভাব আসে, কখনো বর্ণনা করার ভাব আসে, কখনো বা আদেশ করার ভাব আসে, কখনো প্রার্থনা করার ভাব আসে। তো এরকম মানুষের মনে মোট 5 ধরনের ভাব আছে বলে ব্যাকরণবিদরা ঠিক করেছেন। মানুষের মনে 5 ধরনের ভাব আছে, তাই সেন্টেন্স 5 প্রকার। আমি আগেই বলেছি সেন্টেন্সের কাজ হলো ভাব প্রকাশ করা, মনের ভাব প্রকাশ করা। মানুষের মনে যেহেতু 5 ধরনের ভাব রয়েছে তাই সেন্টেন্স 5 প্রকার। তো সেন্টেন্স সম্পর্কে আমরা আগে জেনেছি যে কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যদি অর্থ প্রকাশ করে, মনের ভাব প্রকাশ করে, তাহলে সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্সের প্রথম যে প্রকারটি এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। মোট সেন্টেন্সের 98% যদি আপনি ধরেন সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা এটা সবার শেষে শিখব। যেখানে অ্যাসার্টিভ মানে হলো বর্ণনামূলক। আপনি একটা কিছু সম্পর্কে কিছু জানেন, তারপরে সেটা দেখে দেখে আপনি যা বলতে পারেন, সবই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন মিনা একজন শিক্ষিকা, মিনা সম্পর্কে আপনি এটা জানেন, তুমি ফুটবল খেলো, তুমি এখানে অপেক্ষা করছো, এরকম যে বিষয়গুলো আমরা বর্ণনা করতে পারি এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনগুলো? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় বা জানতে চাওয়া হয়। এক কথায় আপনি যদি কোনো কিছু জানতে চান, এই যে জানতে চাওয়ার ভাবটা আপনার অন্তরে আসলো, কোনো কিছু জিজ্ঞাসা করার ভাবটা আসলো, এটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন সবার শেষের দিকে আমরা শিখব। তার আগে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখে তারপরে অন্যান্য ভাবের দিকে যাবো। আমরা 2টা ভাব কিন্তু শিখে ফেলেছি। একটা হচ্ছে যে আমরা কোনো কিছু বর্ণনা করতে চাই, বর্ণনামূলক একটা ভাব আছে, এটার নাম হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানবো। আরেকটা হচ্ছে কোনো কিছু জিজ্ঞাসা করার একটা ভাব থাকে আমাদের মধ্যে, মনের মধ্যে প্রশ্ন করার ভাব আসে, সেটাকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি আমাদের বাংলাদেশি অ্যাকসেন্টে উচ্চারণ করছি, আপনারা খুব কঠিনভাবে নেবেন না। আমরা মূলত এই বাংলা ভাষা দিয়ে ইংরেজি ভাষা শিখব, তাতে আমাদের কাছে খুবই সহজ মনে হবে, ইংরেজিকে মোটেও কঠিন মনে হবে না। এখনও যদিও খুব সাধারণভাবে আগাচ্ছি, একটা সময় আসবে যে আমরা টোটালি ইংরেজিতে কথা বলতে পারবো ইনশাল্লাহ, এবং ইংরেজিতে ক্লাসও নিতে পারবো। যেমন ধরুন ইন্টারোগেটিভ সেন্টেন্স কেমন হয়, তোমার নাম কি, তুমি কাঁদছো কেন, কামাল কোথায় যাবে, এটার দাম কত, সে কখন এলো, এরকম যত প্রশ্ন আছে সবই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের অন্তর্গত। তারপরের যে ভাবটা মানুষের মনে আসে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে কি কি ভাব আছে? আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ। এই 4 ধরনের ভাব যদি আমাদের অন্তরে আসে, মনের মধ্যে আসে, সেটাকে আমরা বলছি ইম্পারেটিভ সেন্টেন্স। কোন ভাবগুলো? আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ। 4টে ভালো করে মুখস্থ করে নিতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে আবার আলাদা 4 ধরনের ভাব রয়েছে। গঠন একই রকম বলে ভাষাবিদগণ এটাকে আলাদা আলাদা করেননি, এক জায়গায় রেখেছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের যে 4টা ভাব, এই 4টা ভাব আমাদের মুখস্থ করতে হবে। আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ। মোটামুটি বাংলা ভাষাভাষী যারা, তারা আদেশ বললেই বুঝতে পারছেন যে এটা কীরকম হবে। যেমন
স্কুলে যাও, পড়তে বসো, খেতে এসো, এগুলো হচ্ছে আদেশ। অনুরোধ হচ্ছে দয়া করে বাজারে যাও, অনুগ্রহপূর্বক আমাকে এক গ্লাস পানি দাও, কারো কাছে বিনয়ের সাথে কিছু চাওয়া, এটা হচ্ছে অনুরোধ। উপদেশ হচ্ছে কাউকে কোনো কিছু পালন করার জন্য অনুজ্ঞা দেওয়া, যেমন শিক্ষকগণকে সম্মান করিও, পিতামাতাকে শ্রদ্ধা করিও, হ্যাঁ, এই ডিসিপ্লিন মেনে চলিও, নিয়মানুবর্তিতা মেনে চলিও, হ্যাঁ, শৃঙ্খলা মেনে চলো, এগুলো হচ্ছে উপদেশ। উপদেশ সাধারণত বড়রা ছোটদেরকে দিয়ে থাকে, অথবা কোনো এক কর্তৃপক্ষ অন্যান্যদেরকে দিয়ে থাকে। নিষেধ, কোনো কাজ করতে যদি আমরা বাধা প্রদান করি মৌখিকভাবে, তাহলে সেটাকে নিষেধ বলে। বাজারে যেও না, আমাকে ডেকো না, এগুলো মৌখিকভাবে আমরা বাধা প্রদান করেছি, হাত দিয়ে না, শক্তি দিয়েও না। মৌখিকভাবে বাধা প্রদান করা, কাউকে কোনো কিছু করতে নিষেধ করাটার নাম হচ্ছে, মানে করতে না দেওয়ার জন্য বলা হচ্ছে নিষেধ। যেমন বাজারে যেও না, আমাকে ডেকো না, মিথ্যা কথা, গল্পটি বলো না, মিথ্যা বলো না, এরকম। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করার আগে আমরা আজকে ইম্পারেটিভ সেন্টেন্স পরিপূর্ণভাবে শিখব ইনশাল্লাহ। ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের গঠন আজকে আমরা শিখব। সবচেয়ে কম ওয়ার্ড জেনে যে সেন্টেন্সগুলো গঠন করা যায়, আমরা সেই সেন্টেন্সগুলো দিয়ে শুরু করছি। দেখেন এখানে কিছু শব্দ লিখেছি: কাম, আসা, গো, যাওয়া, ওয়াক, হাঁটা, রান, দৌড়ানো, স্ট্যান্ড, দাঁড়ানো, সিট, বসা, স্লিপ, ঘুমানো, গেট আপ, ঘুম থেকে ওঠা, সি, দেখা, ড্রিঙ্ক, পান করা, ইট, খাওয়া, ক্যাচ, ধরা, টাচ, ছোঁয়া, ওপেন, খোলা, ক্লোজ, বন্ধ করা। তো এই শব্দগুলো, এই কয়েকটি ভার্ব আমরা জেনে নিই। এরকম অনেকগুলো ভার্ব রয়েছে, এগুলো আপনাদের মুখস্থ করতে হবে। এগুলো মূলত নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এগুলো দিয়ে কিছু বাক্য গঠন করব, তারপরে সেগুলো দিয়ে আমরা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে গঠন করতে হয়, তারপরে অপটেটিভ সেন্টেন্স কীভাবে গঠন করতে হয়, আমরা এখান থেকে শিখে নেব ইনশাআল্লাহ। চলুন বাক্যগুলোর দিকে খেয়াল করুন। স্কুলে যাও, পড়তে বসো, খেতে এসো, আমাকে কলমটি দাও, এগুলো হচ্ছে সবই আদেশ। যদি আপনি আদেশসূচক কোনো বাক্য গঠন করতে চান, তাহলে প্রথমে কি করবেন? প্রথমে স্রেফ আপনি একটা ভার্ব বসিয়ে দিবেন। কোনো সেন্টেন্সের প্রথমে যদি আপনি ভার্ব দেখেন, এর আগে সাবজেক্ট নেই, অন্য কোনো শব্দ নেই, প্রথমেই ভার্ব এসেছে, প্রথমেই ভার্ব বসেছে, তাহলে বুঝবেন এটা ইম্পারেটিভ সেন্টেন্স, মানে এটা দ্বারা আদেশ করা হচ্ছে। প্রথম ভার্ব বসা মানে হলো আদেশ করার একটা লক্ষণ এটা। যেমন আমরা আগে শিখেছিলাম কাম, কাম অর্থ হলো আসা, তাহলে এখানে আমরা আদেশ করছি কাম, আসো। হিয়ার, এখানে, কাম হিয়ার, এখানে এসো। টেক, নাও, এটা যেহেতু আগেই বলেছি প্রথমে যদি ভার্ব থাকে, তাহলে আপনাকে ধরে নিতে হবে এটা আদেশ বোঝাচ্ছে। একটা শব্দ দিয়ে আপনি আদেশ করতে পারেন, যেমন টেক, নাও, এটাও একটা আদেশ। কিন্তু আপনি যদি আরও একটু এক্সটেনশন করে বলতে চান, যেমন টেক দ্য বুক, এটা আপনাদেরকে আমি পড়িয়েছিলাম যে দি যদি আসে, দির অর্থ আপনি করতেও পারেন, আবার নাও করতে পারেন। যদি করেন তাহলে টিটা খানাখানি অর্থ হলো দির অর্থ। যেই শব্দটার আগে দি বসবে, ওই শব্দটার বাংলা অর্থের পরে একটা ট ঋষিকার টি অথবা একটা টা লাগাবেন, তাহলে দি বুক, বুকের আগে দি এসেছে, দি বুক মানে হলো বইটি। টেক, নাও, দ্য বুক, বইটি। টেক দ্য বুক, বইটা নাও। অনুবাদ করার সময় আমরা এটা আগে বলবো, তারপরে আমরা কাজ করাটা আমরা বাংলা ভাষায় সবার পরে বলি, এই জন্য আমরা এটার অর্থটা পরে বলবো। যেমন টেক দ্য বুক, বইটা নাও। কাজ করার অংশটুকু বাংলা ভাষায় সবার শেষে বলতে হয়, এই জন্য আমরা এটার অনুবাদটা বাংলা যখন করব তবে সবার শেষে করব। কিন্তু ইংরেজি গঠন করার সময় ইম্পারেটিভ সেন্টেন্সে সব সময় ভার্বটা আগে বসবে। এখন স্কুলে যাও, আমরা এটার অনুবাদ করব, তাহলে যে যাওয়া, এটার ইংরেজিটা আমরা আগে বসাবো গো, যাও। এখন হলো স্কুলে, লক্ষ্য করুন স্কুল শব্দের অর্থ হলো স্কুল, কিন্তু এখানে একটি একার রয়েছে। এটা আমি আমার আপনাদের যে প্রথম লেকচারে আমি এটা শিখিয়েছি, কীভাবে একারের জন্য আপনাকে প্রিপোজিশন বাছাই করে আনতে হবে, এগুলো সাহায্যকারী ওয়ার্ড। স্কুল অর্থ হলো স্কুল, কিন্তু স্কুলে এই যে একারের জন্য আনতে হবে। কোনো একটা বিষয় যদি স্থির থাকে, নাড়াচাড়া করছেন, এক জায়গায় স্থির আছে, ওইটার দিকে, ওইটার কাছে যদি আপনি কাউকে যেতে বলেন, ওইটার কাছে বুঝাইতে চান, তাহলে টু ব্যবহার করতে হবে। তাহলে টুও তখনই যে একারের কাজ করবে। গো,
টু স্কুল, স্কুলে যাও মানে স্কুলের দিকে যাও, অর্থটা এরকম বোঝাচ্ছে আর কি, স্কুলে যাও। তারপরে এটা এখন পড়াবো না, এটা পরে পড়াবো। খেতে এসো, আসা ইংরেজি কি? কাম। হ্যাঁ, এখানেও এই যে তেযুক্ত শব্দ আসলে এটাকে টু বসাইতে হয় একটা এমনিতে, কাম টু ইট। আর যাই হোক, আমরা এই দুটো স্কিপ করছি, এটা নিয়মটা পরে দেখাবো আপনাদের। আমাকে একটি কলম দাও অথবা আমাকে কলমটি দাও, এখানে লক্ষ্য করেন, আমাকে কলমটি দাও। তাহলে এই যে শেষেরটা যেটা যে ভার্ব, যেটার দ্বারা কাজ করা বোঝাচ্ছে, এটার ইংরেজিটা আমাকে আগে বসাইতে হবে। দাও, দেওয়া ইংরেজি কি? গিভ। গিভ, দাও আমাকে একটি কলম, গিভ মি, আমাকে দাও কলমটি। এই যে টি থাকার কারণে এর আগে দি বসাবো, দি পেন। গিভ মি দি পেন অথবা দ্য পেন, গিভ মি দি পেন। কলমটি আমাকে দাও অথবা আমাকে কলমটি দাও। তো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের আদেশ শিখতে গিয়ে আমরা কি জানলাম? আমরা যদি শুরুতেই ভার্ব বসাই বা কোনো ইংরেজি বাক্যে যদি শুরুতেই ভার্ব দেখি, তার আগে পিছিয়ে কিছুই নেই, তাহলে বুঝবো এটার দ্বারা আদেশ করতে হবে। স্রেফ আপনি তখন কাম হেয়ার যখন পড়বেন, তখন এখানে আপনি আদেশ দিয়ে পড়তে হবে। কাম, আসো, হেয়ার, এখানে। কল, ডাকো, কারণ প্রথমেই ভার্ব, আর কিছুই নেই, প্রথমেই ভার্ব, এই জন্য এটা আদেশ বোঝানো হচ্ছে। কল, ডাকো। দ্য ইয়ং ম্যান, ইয়ং ম্যান অর্থ হলো যুবক ছেলেটি, যুবক মানুষটি। দি মানে ওই যে টি আসছে এই কারণে, যুবকটিকে ডাকো, যুবক মানুষটিকে ডাকো। কল দ্য ইয়ং ম্যান, যুবক মানুষটাকে ডাকো। গো, যাও। টু মিস্টার আবদুল্লাহ, এই টু থাকার কারণে বুঝো মিস্টার আবদুল্লাহ এক জায়গায় দাঁড়িয়ে আছে, স্থির হয়ে আছে, এই জন্য আমি তার আগে টু বসিয়েছি। গো টু মিস্টার আবদুল্লাহ, মিস্টার আবদুল্লাহর কাছে যাও, আবদুল্লাহ সাহেবের কাছে যাও। ফিল, পূর্ণ করো, ভরাট করো। দ্য গ্লাস, গ্লাসটি। ফিল, ফিল অর্থ হলো পূর্ণ করা বা ভরাট করা। ফিল দ্য গ্লাস, গ্লাসটা পূর্ণ করো। উইথ ওয়াটার, পানি দিয়ে। উইথ মানে হলো দিয়ে বা দ্বারা, সাথে। তাহলে উইথ ওয়াটার, পানির সাহায্যে বা পানির দ্বারা বা পানি দিয়ে, আপনি যেমনি ইচ্ছা বলেন। ফিল দ্য গ্লাস, ফিল পূর্ণ করো। প্রথমে ভার্ব দেখলে এটার সাথে আর অন্য কিছুই যোগ করবেন না, আপনি প্রথমেই ভার্বটাকে আদেশ দ্বারা অর্থ করে ফেলবেন। ফিল, পূর্ণ করো। দ্য গ্লাস, গ্লাসটা। উইথ ওয়াটার, পানি দ্বারা। দেখেন এইটাও ভার্ব, তাহলে আমরা এখানে পড়ব ড্র। ড্র অর্থ হলো অঙ্কন করা বা আঁকা। ড্র, আঁকো। আর ডাইরেক্ট আদেশ করে ফেলবেন আগে, এর মধ্যে আদেশ ছাড়া অন্য কোনো গ্রামার নাই, শুধু হলো প্রথমে যদি আপনি ভার্ব দেখেন, কোনো ইংরেজিতে প্রথমে যদি ভার্ব দেখেন, এটা আগে আদেশ করে অনুবাদ করবেন, এর সাথে অন্য কিছুকে যুক্ত করবেন না অনুবাদের সময়। ড্র, আঁকো। দ্য পিকচার, ছবিটা। উইথ পেন্সিল, পেন্সিল দিয়ে অথবা পেন্সিল দ্বারা। তাহলে আমরা জানলাম কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের আদেশের বাক্য গঠন করতে হয়। তাহলে আদেশের ক্ষেত্রে আমরা কি জানলাম? যে প্রথমেই আমাদের ভার্ব দিয়ে শুরু করতে হবে। আমরা অনেকগুলো শব্দ শিখেছি, তার মধ্যে একটা হচ্ছে ভার্ব, যেটার দ্বারা কোনো কাজ করা বোঝায়। তো প্রথমেই যদি কোনো ইংরেজি বাক্যের প্রথমে যদি ভার্ব দেখি, আমরা সেখানে আদেশ দিয়ে অর্থ করব। আগে ওই একটা শব্দের আগে আদেশ দিব। কাম, আসো। কল, ডাকো। রাইট, লিখো। তারপরে কিপ, রাখো। রেসপেক্ট, সম্মান করো। অবে, মান্য করো। চলুন অনুরোধ কিভাবে করতে আমরা শিখি। অনুরোধ কি? কাউকে বিনয়ের সাথে কোনো কাজ করতে বললে সেটাকে অনুরোধ বলা হয়। কাউকে আপনি কাজ করতে বলবেন, কিন্তু যদি আপনি অর্ডার করেন সেটা হবে আদেশ। আর যদি কাউকে বিনয়ের সাথে বলেন, দয়া করে, প্লিজ, হ্যাঁ, কাইন্ডলি, অনুগ্রহপূর্বক, এরকম শব্দ যদি ব্যবহার করেন, তখন সেটা হচ্ছে অনুরোধ। অনুরোধ করার জন্য আগে অথবা পরে, বাক্যের শুরুতে অথবা শেষে একটা প্লিজ ব্যবহার করতে হবে অথবা কাইন্ডলি ব্যবহার করতে হবে। আর বাকি সব নিয়ম আদেশের মতোই। যেমন টেক দ্য বুক প্লিজ, দয়া করে বইটা নাও। এই যে প্লিজ ব্যবহার করলাম, শুধু এই প্লিজের কারণে এটা অনুরোধ হয়েছে, আর বাকি নিয়ম সব এক। টেক, নাও। দ্য বুক প্লিজ, দ্য বুক, বইটি। প্লিজ, দয়া করে বইটি নাও। কাম হেয়ার, এই পর্যন্ত হলো ইম্পারেটিভ সেন্টেন্সের আদেশ। কাম হেয়ার, এখানে আসো।
কিন্তু যদি আমি প্লিজ ব্যবহার করি, দয়া করে এখানে আসো, এটা ভদ্রতার জন্য এগুলো ব্যবহার করা হয়। তখন সেগুলো কাউকে আদেশ না করে তখন তা কারো প্রতি অনুরোধ করা হয়। তাহলে প্লিজ ব্যবহার করলে আমরা কি বুঝবো? কোনো বাক্যে যদি প্লিজ থাকে, শেষে যদি থাকে, তাহলে বা আগেও যদি প্লিজ থাকে, যেমন প্লিজ গো টু মিস্টার আবদুল্লাহ, দয়া করে আবদুল্লাহর কাছে যাও, প্লিজ। এইটা আপনি এটার আলাদা অর্থ করারই প্রথম দরকার নেই। আপনি প্লিজের পরে দেখবেন যে প্লিজ যদি শুরুতে থাকে এরপরে বার বসেছে, ভালো করে খেয়াল রাখবেন। প্লিজ যদি বাক্যের শুরুতেই থাকে এরপরে দেখবেন ভার বসেছে। তাহলে প্লিজ শব্দের অর্থ হচ্ছে দয়া করে, আর অন্য কোনো কিছুই না। একেবারেই সহজ। আপনি ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশের মতো করে আপনি ওই অনুবাদ করবেন, কিন্তু শুধু আগে বা পরে, বাক্যের আগে বা পরে একটা প্লিজ ব্যবহার করবেন। কখনো কখনো আমরা কাইন্ডলিও ব্যবহার করতে পারি। যেমন প্লিজের পরিবর্তে এখানে ব্যবহার করি কাইন্ডলি ফিল দ্য গ্লাস উইথ ওয়াটার, অনুগ্রহপূর্বক ফিল দ্য গ্লাস, গ্লাসটা পূর্ণ করো উইথ ওয়াটার, পানি দিয়ে। আমি একই বাক্য ব্যবহার করেছি যাতে আপনাদের এগুলো শিখতে সহজ হয়। লক্ষ্য করুন, এখানে আসেন, দয়া করে পড়তে বসো। আমরা এটার ইংরেজিটা আগে বসাতে পারি, অথবা প্লিজ তারপর এটা বসাতে পারি। প্লিজ সিট টু রিড, আমরা এটা করতে পারি। দয়া করে আমাকে কলমটি দাও। লক্ষ্য করেন, এটা এই গ্রামারটা আমরা একটু পরে পড়বো, আমি যে তেযুক্ত শব্দগুলো। আগে এটা দেখেন, দয়া করে আমাকে কলমটি দাও। প্লিজ আছে, আমি ইচ্ছা করে আগে প্লিজ বসাতে পারি। প্লিজ এই দেওয়ার ইংরেজিটা কিন্তু তারপর পরই বসবে। প্লিজ গিভ মি দ্য পেন, অথবা গিভ মি দ্য পেন প্লিজ। তাহলে আমরা কি দেখলাম? আদেশসূচক বাক্যের আগে অথবা পরে যদি প্লিজ ব্যবহার করা হয় তাহলে সেটা অনুরোধ হয়ে যায়। এছাড়া আর অন্য কোনো নিয়ম নেই। এখানে দেখুন, প্লিজ ব্রিং দ্য ব্যাগ, প্লিজ দয়া করে ব্রিং নিয়ে আসো, ব্রিং নিয়ে আসো দ্য ব্যাগ। আপনি এখানে অর্থ করবেন আদেশের মতো করেই অর্থ করবেন। প্লিজ ব্রিং, দয়া করে নিয়ে আসো দ্য ব্যাগ, ব্যাগটা, টু মি, আমার কাছে। টু অর্থ হলো কাছে, মি অর্থ এখানে আমার কাছে, টু মি আমার কাছে। প্লিজ দুইবার প্লিজ ব্যবহার করেছে, এখানে একটা প্লিজ ব্যবহার করবেন আপনারা, আগে হলে হবে অথবা পরে। প্লিজ ব্রিং দ্য ব্যাগ টু মি, প্লিজ দয়া করে কিপ রাখো, প্লিজ কিপ দয়া করে রাখো দ্য ডাস্টার, ডাস্টারটি অন দ্য টেবিল, টেবিলের উপর। টেবিল অর্থ টেবিল, অন অর্থ হলো উপরে, অন দ্য টেবিল মানে টেবিলের উপরে। ডির আর কোনো আলাদা অর্থ করতে হবে না, ডি নির্দিষ্ট করার জন্য, নির্দিষ্ট একটা টেবিলের কথা বলা হয়েছে, এই জন্য ডি ব্যবহার করা হয়েছে। ডির জন্য আলাদা অর্থ খোঁজার কোনো প্রয়োজন নেই। প্লিজ কিপ দ্য ডাস্টার, প্লিজ কিপ এই পর্দা একসাথে পড়বেন, দয়া করে রাখো, এই আদেশ, এটা কিন্তু আদেশই মনে রাখবেন এই ধরনের প্লিজ যুক্ত বাক্যে অথবা এমনিও। প্লিজ কিপ দয়া করে রাখো দ্য ডাস্টার, ডাস্টারটি অন দ্য টেবিল, টেবিলের উপর, টেবিলের উপর। প্লিজ কাম দয়া করে আসো টু মি আমার কাছে। এখানে আমরা এরকম শব্দ ব্যবহার করে প্লিজ ব্যবহার করলেই আমরা অনুরোধ করতে পারি। তারপর দেখেন নিষেধ, কথার দ্বারা কোনো কিছু করতে বাধা দেওয়াকে নিষেধ বলে। আমরা সাধারণত বলি এটা করো না, ওটা করো না। বাংলা বাক্যে সবশেষে দন্তান্বয়কার না থাকে, নিষেধসূচক বাক্যে দন্তান্বয়কার না থাকে, এগুলো এটা না উল্লেখ থাকবে। যেমন ধরেন, ওখানে যেও না, মিথ্যা কথা বলো না, হ্যাঁ, এরকম কিছু থাকে। এই ধরনের বাক্য শুরু করতে হবে। আগে আমরা প্লিজ দিয়ে শুরু করছিলাম উপদেশ, দুঃখিত অনুরোধ। এই অনুরোধের জায়গায় আপনি শুধু এখানে ডু নট বসাবেন, তারপরে বার বসাবেন। ভারটা হলো আমাদের মূল, ভার আমাকে শুরুতে বসাতেই হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের মূল ফাংশনটাই হলো বার। ভার্বের আগে যদি প্লিজ বসান উপদেশ হয়ে যাবে, যদি কিছুই না বসান আদেশ হবে, প্লিজ বসাইলে উপদেশ হবে। যদি ভার্বের আগে ডু নট বসান তাহলে নিষেধ হবে। টেক দ্য বুক, বইটা নাও। যদি এর আগে ডু নট টেক বলি তাহলে বইটা নিও না। ডু নট টেক, নিও না দ্য বুক, বইটি। ডু নট কাম, এসো না হেয়ার, এখানে। ডু নট কাম হেয়ার, এখানে এসো না। ডু নট গো, যদি আমরা শুধু এটুকু পড়ি গো টু মিস্টার আবদুল্লাহ, আবদুল্লাহর কাছে যাও, এটা আদেশসূচক বাক্য। কিন্তু যদি আগে বলি ডু নট গো টু মিস্টার আবদুল্লাহ, মিস্টার আবদুল্লাহর কাছে যেও না, তাহলে সেটা নিষেধ হয়ে গেল। ডু নট কল দ্য ইয়ং ম্যান, ইয়ং ম্যানকে ডেকো না।
এই ডু নট আগে বসলে, যখনই কোনো বাক্যের আগে ডু নট বসবে, তারপরে ভার্ব বসবে, তখন আপনি বুঝবেন এটার দ্বারা নিষেধ করা হচ্ছে। ডু নট কল দ্য ইয়াং ম্যান, ইয়ং ম্যানকে, এই লোকটাকে ডেকো না, আমরা নিষেধ করছি। এই ডু নট যদি থাকে, ডু নটের জায়গায় কখনো কখনো সংক্ষিপ্ত করে এই ওটাকে কেটে দেওয়া হয়, ডোন্ট বলা হয়। কোথাও যদি আপনি ডোন্ট দেখেন তাহলে ওটা সংক্ষিপ্ত রূপ। আপনি সেক্ষেত্রে পড়ার সময় ডোন্ট অথবা ডু নট, আমি সংক্ষিপ্ত একেবারে আপনাদেরকে আলাদা আলাদা করে দিয়েছি যাতে আপনারা ডু নোটটাকে বুঝতে পারেন। ডু নোটের জায়গায় যদি ডোন্ট থাকে, জাস্ট এই যে ও এর জায়গায় একটি অ্যাপোস্ট্রফি এস বসবে, আর কোনো কিছুই না। ডোন্ট এক হয়ে যাবে তখন। ডোন্ট ফিল দ্য গ্লাস উইথ ওয়াটার, গ্লাসটা পানি দিয়ে পূর্ণ করো না। তাহলে নিষেধসূচক বাক্যের আগে কী থাকবে? শুধু ডু নট বসবে। বার সবসময় আগে বসাইতে হবে, নিষেধ করার জন্য বার্বের আগে ডু নট, তারপরে কাউকে অনুরোধ করার জন্য বার্বের আগে প্লিজ বসাইতে হবে। তো আমরা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ এই চারটে আমরা শিখলাম ইম্পারেটিভ সেন্টেন্স থেকে। এখন শিখব দ্বিতীয় আরেকটা, আমাদের মনে এক ধরনের একটা ভাব আসে। আমরা আগেই বলেছি সেন্টেন্সের কাজ হচ্ছে মনের ভাব প্রকাশ করা। আরেক ধরনের ভাব আসে, যেই ভাবের মধ্যে আমাদের ইচ্ছা বা প্রার্থনা, এই দুইটা প্রকাশ পায়। ইচ্ছাও প্রকাশ পায়, প্রার্থনাও প্রকাশ পায়। ইচ্ছা আবার মানুষের দুই রকম হয়, একটা যদি নিজেই কোনো কিছু হইতে পারতো, আরেকটা হচ্ছে তার যদি কিছু একটা থাকতো, এরকম হয়। লক্ষ্য করেন, ইচ্ছা দুই রকমের। যেমন আমি যদি পাখি হতাম, তাহলে এই পাখি হওয়ার ইচ্ছাটা, এটা হলো আমি নিজেই যদি হতাম, হওয়ার ইচ্ছা। আরেকটা হলো থাকার ইচ্ছা, আমার যদি একটা ঘোড়া থাকতো, আমার যদি একটা হেলিকপ্টার থাকতো, এরকম থাকতো। তাহলে ইচ্ছা দুই প্রকার, একটা হলো হতাম, আরেকটা হচ্ছে থাকতো। আর প্রার্থনা হচ্ছে আমরা যদি কারো কাছে কোনো কিছু চাই, বিশেষ করে আল্লাহর কাছে কিছু চাই, সেটাকে বলা হচ্ছে প্রার্থনা। তো অনেক সময় অথরিটির কাছে চাওয়া অর্থে প্রার্থনা ব্যবহার করা হয়। ইসলামিক দৃষ্টিকোণ থেকে প্রার্থনা শুধু আল্লাহর জন্য হবে, কিন্তু যেহেতু এটা ইংলিশ স্টাইলের তাদের যে ব্যবহারিক দিক, ওইটা আমাদের খেয়াল রাখতে হবে। কখনো কখনো কোনো অথরিটি, সম্মানিত ব্যক্তি, তাদের কাছেও ইংলিশটা প্রার্থনা করে থাকে। তাহলে প্রার্থনায় এটা সহজে বুঝবেন। যেমন আল্লাহ তোমার হায়াত বৃদ্ধি করুন, আল্লাহ তোমার সুস্বাস্থ্য দান করুন, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করুন, এরকম প্রার্থনা আমরা করে থাকি। আর ইচ্ছা দুই রকমের, এটা মনে রাখতে হবে। একটা হলো যদি হতাম, আরেকটা হলো যদি থাকতো। তো ইচ্ছা যদি হতাম, এটা কিভাবে করবেন? এটা হলো যদি আমি নিজেই হতাম তাহলে হবে ইফ আই ওয়ার। এই যে আই ওয়ার শব্দটা মনে রাখেন, একটা মনে রাখলে আপনি হয়ে যাবেন। ইফ আই ওয়ার এ কিং, প্রথমে ইফ, তারপরে একটা সাবজেক্ট বসবে, যেখানে আই, উই, হি, সি, যেটা আপনার দরকার আপনি সেটা বসাবেন। সাধারণত আমরা নিজেরাই কিছু হতে চাই, ইচ্ছাটা আমার নিজেরই হয়, এই জন্য আই দ্বারাই আমরা করব। ইফ আই ওয়ার, যদি আমি হতাম, এর অর্থ হলো যদি আমি হতাম। ইফ আই ওয়ার, এই ফ্রেজটুকু আপনাকে মনে রাখতে হবে। এই তিনটা শব্দ আপনাকে একসাথে মনে রাখতে হবে। ইফ আই ওয়ার, তারপরে আপনি যেটা হতে চান সেটা বসাবেন। যেমন এখানে কিং বসানো হয়েছে। ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম। ইফ আই ওয়ার এ ধরেন পাইলট, আমি যদি বৈমানিক হতাম, বিমান চালক হতাম। ইফ আই ওয়ার এ পয়েট, আমি যদি কবি হতাম। এরকম এখানে আপনি যেটা হতে চান এখানে জাস্ট বসাই দিবেন, আর কোনো কিছু করার নাই। কিন্তু আপনাকে এটুকু মনে রাখতে হবে, ইফ আই ওয়ার, ইফ আই ওয়ার, এই তিনটা শব্দ আপনাকে 100% মনে রাখতে হবে। ইফ আই ওয়ার, ইফ দিয়ে বাক্য শুরু, ইফ আই ওয়ার অথবা ইফ হি ওয়ার, এরকম যদি ইফ হি ওয়ার এ বিসিএস ক্যাডার, সে যদি বিসিএস ক্যাডার হতো, এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। ইফ আই ওয়ার, এই একটা জিনিস যদি মনে রাখেন, আপনি বাকিগুলো অর্থ করতে পারবেন। যেমন ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম। ইফ আই ওয়ার, আমি যদি হতাম। ইফ আই ওয়ার, আমি যদি হতাম, অথবা যদি আমি হতাম। যদি আমি হতাম হচ্ছে আমি যদি হতাম, এটাই ভালো। ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম। ইফ আই ওয়ার এ চাইল্ড, অ্যাগেইন। ইফ আই ওয়ার, আমি যদি হতাম এ চাইল্ড, একটা শিশু, অ্যাগেইন, আবার আমি যদি আবার একটা শিশু হতাম। ইফ আই ওয়ার স্ট্রং, আমি যদি খুবই শক্তিশালী হতাম।
ইফ আই আর স্ট্রং, আমি যদি শক্তিশালী হতাম, অ্যাজ লায়ন, সিংহের মতো, আমি যদি সিংহের মতো শক্তিশালী হতাম। ইফ আই আর ক্লেভার, আমি যদি চালাক হতাম, অ্যাজ গোপাল ভাঁড়ের মতো। ইফ আই আর, যদি আমি হতাম এ ডক্টর, একটা ডাক্তারের মতো। তাহলে এখানে দেখেন অনেকগুলো রয়েছে এই ইফ আই আর দিয়ে। এখন আমরা যদি থাকতো দিয়ে করি। এখানে করছি ইফ আই আর, এখানে আমাদের ইংরেজি করতে হবে ইফ আই হ্যাড দিয়ে। ইফ আই হ্যাড, যদি আমার থাকতো, আই অর্থ যদিও আমি, কিন্তু থাকা অর্থে যদি আমি থাকতো এরকম কোনো অর্থ হবে না, আপনাকে এটা বুঝে নিতে হবে। এই আই অর্থ হলো আমার, থাকা অর্থে। ইফ আই হ্যাড, যদি আমার থাকতো, ইফ আই হ্যাড, যদি আমার থাকতো, পরে আপনার যে জিনিসটা আপনার থাকা আপনি চাচ্ছেন সেটা যদি হতো এরকম। ইফ আই হ্যাড, যদি আমার থাকতো, উইংস, পাখনা, একের বেশি পাখনা, অফ এ বার্ড, পাখির, যদি আমার পাখির পাখনা থাকতো। ইফ আই হ্যাড, যদি আমার থাকতো 5 লাখ টাকা, 5 লাখ টাকা। ইফ আই হ্যাড, যদি আমার থাকতো এ রেড কার, একটা লাল গাড়ি। ইফ আই হ্যাড, যদি আমার থাকতো ভয়েস, কণ্ঠস্বর, অ্যাজ এন্ড্রু কিশোর, যদি এন্ড্রু কিশোরের মতো আমার কণ্ঠ থাকতো। তাহলে ইফ আই হ্যাড যদি থাকতো, আর ইফ আই আর যদি আমি হতাম। যেখানে যদি থাকতো সেখানে ইফ আই হ্যাড দিয়ে বাক্য শুরু করবেন, আর যেখানে হতামের দরকার সেখানে ইফ আই আর দিয়ে বাক্য শুরু করবেন। তাহলে আপনি ধরে নেবেন সেখানে আপনার অবজেক্টিভ সেন্টেন্সের এই যে আপনার ইচ্ছার দুইটা ফরম্যাট কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দেখি প্রার্থনা কিভাবে করতে হয় ইংরেজি বাক্যে। ধরেন কীরকম দেখেন, আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুন, এটা একটা প্রার্থনা। আল্লাহ তোমায় একটা কন্যা সন্তান দান করুন, এটা একটা প্রার্থনা। আল্লাহ তোমায় সুস্বাস্থ্য দান করুন, এটা একটা প্রার্থনা। আবার কারো কাছে কিছু অনুমতি চাইতেও আমরা এটা ব্যবহার করি। প্রার্থনা কীরকম, যে বাক্য দ্বারা দাতার কাছে কিছু চাওয়া হয় তাই প্রার্থনার সূচক বাক্য। দাতার কাছে প্রার্থনার সূচক বাক্যের ইংরেজি অনুবাদ করার সময় বাক্যের শুরুতেই মে শব্দটি বসাতে হবে। কোনো কাজের অনুমতি চাইতেও বাক্যের শুরুতে মে বসাতে হয়। তাহলে আমরা অনুমতি প্রার্থনা করলে, কোনো কিছুর অনুমতি প্রার্থনা করলেও আমরা শিখব। এখানে দেখেন, অনুমতি দিতেও আমরা মে ব্যবহার করব। এই মে শব্দটা হলো প্রার্থনার মূল শব্দ। কোনো বাক্যের শুরুতে বা বাক্যের মাঝে যদি আপনি মে দেখেন তাহলে বুঝবেন আপনি শুরুতে হলে অনুমতি প্রার্থনা করছেন আপনি। আর যদি দেখেন একটা শব্দের পরে মে এসেছে তাহলে আপনি অনুমতি দিচ্ছেন। মে আল্লাহ গিভ ইউ, মে আল্লাহ গিভ ইউ, এই মেয়ের জন্য আলাদা অর্থ করার দরকার নেই। আপনি অর্থ করবেন এইটুকুর, আপনি এর দ্বারা বুঝবেন যে আপনি প্রার্থনা করছেন। মে আল্লাহ গিভ ইউ, আল্লাহ তোমাকে দিক। আল্লাহ গিভ ইউ, ইউ মানে তোমাকে, আল্লাহ তোমাকে দিক। এই যে মে থাকার কারণে আপনি প্রার্থনা করছেন আল্লাহ তোমাকে দিক লং লাইফ, লম্বা জীবন, দীর্ঘ জীবন মানে দীর্ঘ হায়াত। আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুন, যার বাংলা অর্থ হলো এটা, অর্থাৎ আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দান করুন। মে আল্লাহ গিভ ইউ, আল্লাহ তোমাকে দিক সাউন্ড হেলথ, সুস্বাস্থ্য। মে আল্লাহ মেক ইউ, আল্লাহ তোমাকে তৈরি করুক, বানাক এ কাইন্ড ম্যান, একটা দয়ালু মানুষ। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবিত হও বা দীর্ঘজীবন পাও, দীর্ঘজীবী হও, এটা আর কি। মে ইউ লিভ লং। মে ইউ বি হ্যাপি, মে তুমি হও, মে ইউ তুমি হও, মানে মে ইউ বি তুমি হও হ্যাপি, সুখী। অনুমতি অর্থ দেখেন, অনুমতি প্রার্থনার জন্য মে আগে ব্যবহার করা হয়। মে আই কাম ইন, আমি কি আসতে পারি, ভিতরে আসতে পারি। ইন অর্থ হলো ভিতরে। মে আই কাম, আমি কি আসতে পারি। দেখেন এখানে একটা ভার্ব চলে এসেছে। যখনই মেয়ের পরে আপনি এরকম দেখলে বুঝবেন এটা অনুমতি চাওয়া হচ্ছে। হ্যাঁ, এই ভার্বের পরে আর কোনো কিছু মানে কোনো সাবজেক্ট বা কোনো কিছু উল্লেখ নাই, তখন আপনি যে অনুমতি চাওয়া হচ্ছে। মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি। মে আই আস্ক ইউ, আমি কি তোমাকে জিজ্ঞেস করতে পারি। এ কোশ্চেন, একটা প্রশ্ন, এগুলো ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্নও থাকবে। মে দ্বারা অনুমতি প্রার্থনা করা হয় মে প্রথমে বসিয়ে। মে আই কাম, আমি কি আসতে পারি। মে আই গো, আমি কি যেতে পারি। মে আই আস্ক, আমি কি জিজ্ঞাসা করতে পারি। মে আই গো, আমি কি যেতে পারি নাও এখন। মে আই সিট নাও, আমি কি এখন বসতে পারি। মে আই স্লিপ নাও, আমি কি এখন ঘুমাইতে পারি। অনুমতি, এবার আবার এগুলোর অনুমতি দেব। ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো। ইউ মে গো, তুমি যেতে পারো। এই মে অর্থ এক্ষেত্রে পারা,
অনুমতি চাওয়া এবং অনুমতি দেওয়া উভয় ক্ষেত্রে মে অর্থ সব হচ্ছে পারা। মে অর্থ কি, এটা মনে রাখবেন ভালো করে, পারা। মে আই আস্ক ইউ, আমি কি তোমাকে জিজ্ঞাসা করতে পারি, এ কোশ্চেন একটা কোশ্চেন। মে আই গো, আমি কি যেতে পারি নাও এখন। এই যে মে অর্থ হলো পারা, অনুমতি চাইতে অথবা অনুমতি দিতে। ইউ মে কাম ইন, তুমি ভিতরে আসতে পারো, অনুমতি দিচ্ছি এখন। ইউ মে কল হিম, তুমি তাকে ডাকতে পারো। ইউ মে স্পিক নাও, তুমি এখন কথা বলতে পারো। ইউ মে টেক ইট, তুমি এটা নিতে পারো। ইউ মে সুইম নাও, তুমি এখন সাঁতার কাটতে পারো। ইউ মে টেক দ্য ব্রেকফাস্ট নাও, তুমি এখন তোমার নাস্তা নিতে পারো। কাউকে অনুমতি দেওয়া অর্থে আমরা মে ব্যবহার করি। যদি অনুমতি না দেয়, মেয়ের পরে এটা নট বসিয়ে দিবেন, তাহলে আপনার অনুমতি না দেওয়া হয়ে যাবে, অনুমতি দিলেন না আর কি। তো আমরা এই অপারেটিভ সেন্টেন্সে যেগুলো জেনেছি, একটা হলো ইচ্ছা বা প্রার্থনা। ইচ্ছায় শিখেছি দুইটা, একটা হলো যদি হতাম, আর একটা হলো যদি থাকতো ইচ্ছায়। আর প্রার্থনায় শিখেছি আমরা তিনটা, একটা হচ্ছে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া, আরেকটা শিখেছি কারো কাছে অনুমতি চাইতে গেলে আমরা মে ব্যবহার করতে পারি। মে আই আস্ক ইউ এ কোশ্চেন, মে আই আস্ক, আমি কি জিজ্ঞেস করতে পারি, ইউ তোমাকে, এ কোশ্চেন একটা প্রশ্ন। এরকম মে কখনো কখনো অনুমতি চাইতে ব্যবহার করে, আবার অনুমতি দিতেও সাবজেক্টে পরে মে বসাইতে হয়। আপনি এগুলো পজ করে এগুলো যদি আপনি নিজে নিজে কিছুক্ষণ করেন, আমার কথার সাথে মিলান, তাহলে আপনি এগুলো শিখে ফেলবেন। এখানে কোনো জটিল গ্রামার নেই, এই জন্য এই বিষয়গুলোকে আলোচনার প্রথম দিকে নিয়ে এসেছি। আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে যাব, তখন আমাদের সমস্ত কিছু শেখা হয়ে যাবে। টেন্স যা আছে সব অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে আসবে, আপনার টেনশনে কিছু নেই। আমরা আজকে শিখলাম ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স। এবার এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। কিছু কিছু সময় আসে অত্যাধিক আবেগ তৈরি হয় আমাদের অন্তরে, আমরা হতবাক হয়ে যাই, বিস্মিত হয়ে যাই। সেই বিস্ময় প্রকাশকারী আমরা যে ধরনের বাক্য গঠন করবো, এগুলোকে বলা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এটা শেষে সাইন অফ এক্সক্লামেশন, বিস্ময়সূচক চিহ্ন থাকে। কিছু শব্দও থাকে বিস্ময়সূচক শব্দ, যেমন ইস, আহ, বাহ, হায় হায়, অথবা শুধু হায়, এই ধরনের শব্দও থাকে। যেমন ইস, কি সুন্দর চা, বাহ, কি সুখবর, হে হে, আমরা খেলা জিতেছি। এই যে হে হে, এগুলো একটা বিশেষ আবেগ। হায়, আমার পোড়া কপাল। আমরা এগুলো এক্সক্লামেটরি সেন্টেন্স। চলুন দেখি কীভাবে এক্সক্লামেটরি সেন্টেন্স ইংরেজিতে গঠন করতে হয়। আমরা প্রথমে যেটা করতে হয়, প্রথমেই হাউ অথবা হোয়াট, আমরা জানি হোয়াটে অথবা হাউ বসানো হয়। প্রথমে হাউ অথবা হোয়াটে অথবা এরকম কিছু ওয়ার্ড বসানো হয়, যে ওয়ার্ডগুলো বিস্ময়সূচক অর্থ প্রকাশ করে। যেমন হুররা, হে হে, এলাস, আই এম। আমরা একটু দেখি, হাউয়ের পরে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসবে, মানে দুষগুণ বসবে। হাউ নাইস, কি চমৎকার। হাউয়ের পরে যদি আপনি এরকম কোনো ধরনের অ্যাডজেক্টিভ দেখেন যেটার অর্থ ভালো বা মন্দ, এরকম হাউ নাইস, কি সুন্দর। হাউ সফট, আমি দুইটা করে অর্থ করছি, আপনি দুইটা করে অর্থ করবেন, বাচ্চাদেরকে দুইটা করে অর্থ করে শেখাবেন, তারপরে বাকিটা শেখাবেন। হাউ নাইস, কি চমৎকার। হাউ সফট, কি নরম। হাউ সুইট, কি মিষ্টি। হাউ ফানি, কি হাস্যকর। হুররা, হে হে, এলাস, এই যে এখানে এরকম যদি থাকে, এগুলার আনন্দটা এখানেই শেষ করে ফেলবেন, বাকিটার মধ্যে হলো বর্ণনা। বাকিটার মধ্যে বর্ণনা, এই আনন্দটাই প্রথম দিকে। হুররা, হে হে, এলাস, হায়। হুশ, চুপ, এই হুশ একেবারে কাউকে একেবারে চুপ করে দেওয়ার জন্য আমরা হুশ ব্যবহার করি। এখন আমরা এগুলো একটু পূর্ণ বাক্যে যাই। হাউ নাইস, কি চমৎকার। দ্য ফ্লাওয়ার ইজ, ফুলটা দেখেন, এমিজার সাধারণত এটা কিন্তু আলাদা একটা সেন্টেন্স, আমি একটা নিয়ে দিয়েছি যদিও। হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ, এটা একটা সেন্টেন্স শেষ। হাউ নাইস, কি চমৎকার। দ্য ফ্লাওয়ার, ফুলটা। ইজের আলাদা কোনো অর্থ করার দরকার নাই, কিন্তু ইংরেজিতে যখন আপনি ইংরেজি ট্রান্সলেশন করবেন, তখন অবশ্যই শেষে এম ই জার ওয়া জয়ার এগুলো দিতে হবে। এম ই জার ওয়া জয়ার, অন্য কিছু না, শুধু এই চারটাই। সাধারণত এম ই জারই ব্যবহার করা হয়। হ্যাঁ, হোয়াটেও বসে কখনো, হোয়াট এ ফুল আই এম। হোয়াট এ ফুল, হোয়াটেও যদি একসাথে থাকে তাহলে আপনি বুঝবেন এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। হোয়াট এ ফুল, কি বোকা। আই এম, আমি। শেষে এম থাকবে, এমিজার থাকবে।
হোয়াটে থাকলে সাধারণত এমনটি হয়। তো হাউ নাইস, কি চমৎকার, দ্য ফ্লাওয়ার, ফুলটি, ওই ইজের জন্য আলাদা অর্থ করার দরকার নাই। হাউ সফট, কি নরম, দ্য ক্যাট ইজ, বিড়ালটি। হাউ সুইট, কি মিষ্টি, দ্য সং ইজ, গানটা। হাউ ফানি, দ্য গেম ইজ, কি মজাদার, কি হাস্যকর খেলা এটা। হুররা, হে হে, আই ওন দ্য গেম, আমি খেলা জিতেছি। এলাস, হাই, আই এম আন্ডান, আমার কি পোড়া কপাল। হুশ, চুপ, ডোন্ট টক, কথা বলো না। এগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স গঠন করার নিয়ম। যদি এর মধ্যে আপনি হোয়াটে দেখেন তারপরে বুঝবেন সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স। হ্যাঁ, হোয়াট এ লং রিভার ইজ, হোয়াট এ লং, কত লম্বা, এর অর্থ হলো কত লম্বা, হোয়াট এ লং। হ্যাঁ, এরকম আপনি এরকম হোয়াটে ব্যবহার করতে পারেন। তো আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া, আপনারা এতক্ষণ যারা আমার সাথে থেকে আজকে চতুর্থ পর্বটি দেখেছেন, আপনার সন্তানদেরকে এই গ্রামারগুলো অবশ্যই শিখিয়ে দেবেন। আমি যেভাবে বোঝানোর চেষ্টা করেছি, আমার থেকে অনেক ভালোভাবে অনেকে বুঝাইতে পারে, হয়তো তার কাছ থেকে আপনি শিখতে পারেন। তবে আমি যতটুকু বুঝিয়েছি এটুকু আগে বোঝান আপনার সন্তানকে, ইনশাআল্লাহ তার ইংরেজি ভীতি দূর হবে। আর আপনারা যারা ইংরেজি শিখতে চান এগুলো শিখেন, আশা করি যে আল্লাহ তাআলা আপনাদের জন্য ইংরেজি ভাষাটাকে সহজ করে দেবে। কোনো ভাষায় হারাম নয়, হ্যাঁ, সবগুলো ভাষা আমাদের জানা দরকার রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।